হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো র্যান্ডম অ্যানিমেশনে অবশেষে আমরা প্রায় 23 দিন পরে আমরা নতুন আরেকটা সিরিজ শুরু করতে চলেছি এবং সিরিজটার নাম হচ্ছে ব্লু লক। তো তোমরা অনেকেই হয়তো ব্লু লক সম্পর্কে জেনে থাকবে, আবার যারা জানো না তাদেরকে আমি বলছি। ব্লু লক হচ্ছে 2022 সালে রিলিজকৃত জাপানিজ একটা টিভি সিরিজ, যেটার এ পর্যন্ত 24টা এপিসোড এসেছে এবং এটা সম্পূর্ণ ফুটবলের উপর ভিত্তি করে একটা এনিমি। তো তোমার কাছে মনে হতে পারে ফুটবলের উপর ভিত্তি করে এনিমি এটা মজা হবে কিনা। তো তুমি যদি এরকম ধারণা পোষণ করো তাহলে আমি বলবো তুমি সম্পূর্ণ ভুল আছো এবং এই ব্লু লক এনিমিটা তোমাকে পুরো অন্য ধরনের একটা মজা দেবে। আর মজা এবার হচ্ছে ডেমন স্লেয়ারের আইএমডিবি রেট হচ্ছে 10-এ 8.6 আর এটার আইএমডিবি রেট হচ্ছে 10-এ 8.3। তো বুঝতেই পারছো এটাও তোমাকে সেই লেভেলের মজা দিতে চলেছে। এমনকি এটার আইএমডিবি রেটের উপর ভিত্তি করে তুমি বলতে পারো যে পর্যন্ত জাপানে যে কয়টা এনিমি এসেছে তার মধ্যে টপ 15-20টার মধ্যে এটা থাকবে আর কি। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিই, কারণ বুঝতেই পারছো পুরো এক মাস এই চ্যানেলটা অবচালু রয়েছে, বন্ধ রয়েছে। তো এই চ্যানেলের তো কোনো আর্নিং আমাদের নেই। তো শুরু করতে হলে আমাদের একটু হলেও স্পন্সরের সহযোগিতার প্রয়োজন পড়বে। তবে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা জাস্ট বিজ্ঞাপনগুলো স্কিপ করবে। তোমরা বাংলাদেশি হও বা ভারতীয় হও, ইট ডাজেন্ট ম্যাটার। তো ম্যাটার হচ্ছে তোমরা কোনোভাবে বেটিং, ট্রেডিং, আর্নিং কোনো ধরনের সাইটে তোমরা যাবে না, তাহলে কিন্তু তোমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারো। তো বিজ্ঞাপনের মতো বিজ্ঞাপন চলুক, যেহেতু আমাদের কোম্পানি চালানোর জন্য বিজ্ঞাপনের প্রয়োজন হয়। তো বিজ্ঞাপন চলবে ঠিকই, বাট তোমরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। তো আমি ডিসক্রিপশনে ডুরেশন দিয়ে দিয়েছি, তোমরা ডুরেশনে করে ডাইরেক্ট মূল ভিডিওতে যাবে, বিজ্ঞাপন চলতে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোস্টপেড, যেখানে মজা কখনো শেষ হয় না। আন্দারবাহার, অ্যাভিয়েটর, ক্র্যাশ এক্সিটের মতো প্রচুর মজাদার গেমসের সাহায্যে তুমি প্রতিদিনের রুটিন থেকে বের হয়ে নতুন কিছু করতে পারো, সারপ্রাইজ জিততে পারো। আর এটা হচ্ছে একটা ট্রাস্টেড বুক মেকার, এমনকি আন্দ্রে রাসেলের মতো প্লেয়ারও এটাকে ট্রাস্ট করে। আর এটার ইন্টারন্যাশনাল লাইসেন্সও রয়েছে। আর এই জিনিসটাই বাকি সব বুক মেকারের চেয়ে এটাকে আলাদা করে। আর এখানে 5 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে এবং তারা প্রতিদিনই কোনো না কোনো প্রাইজ দিচ্ছে, আর তুমিও তাদের একজন হতে পারো। এখানে ভ্যারাইটিস গেমস রয়েছে, ইনক্লুডিং অ্যাভিয়েটর, আন্দারবাহার, ফাস্ট ডিপোজিট অ্যান্ড ইনস্ট্যান্ট উইথড্র, 24/7 সাপোর্ট সিস্টেম এবং প্রচুর সিজনাল এবং উইকলি বোনাস রয়েছে। আর তুমি যদি স্পোর্টসম্যান হও তাহলে তুমি তোমার স্পোর্টস নলেজ কাজে লাগিয়ে এই অ্যাপটিতে থ্রিলিং টুর্নামেন্টের নাম দিতে পারো এবং বড় বড় প্রাইজ জিততে পারো। ইনফ্যাক্ট বিগিনারদের জন্য এটা একটা আলাদা আলাদা রেফারেন্স রাখে। আর তুমি যদি আমাদের কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্ক থেকে সাইন আপ করো অথবা আমাদের দেওয়া প্রোমো কোড অ্যানিমেশন যদি ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবে ফার্স্ট ডিপোজিটে 34,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস এবং 250টি ফ্রি স্পিন ইমিডিয়েটলি আফটার দ্য রেজিস্ট্রেশন। আর তুমি সহজে ডিপোজিট করতে পারো গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে। আমি আবার বলছি, গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে। এছাড়াও ফাস্ট রেজিস্ট্রেশন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্ভব। এছাড়াও ক্রিপ্টোর মাধ্যমে তুমি রেজিস্ট্রেশন করতে পারো। আর উইথড্রোতে মোটামুটি 15-20 মিনিট সময় নেয়। আর এখানে ফাস্ট উইথড্রো মেথড রয়েছে। তো আর অপেক্ষা কিসের? আমাদের লিঙ্কটি ক্লিক করো আর অ্যাপটি ডাউনলোড করো এবং বিভিন্ন প্রাইজ জিততে থাকো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো যেমন বলেছি, ব্লু লক হচ্ছে একটা সকার ফুটবল মুভি সিরিজ, কিন্তু এটা এমন একটা সিরিজ এখানে অসাধারণ একটা গল্প রয়েছে এবং এত বেশি মজার গল্প যে প্রত্যেকটা এপিসোড শেষ হলে তুমি এই চিন্তায় পড়ে যাবে এটা কেন হলো, কিভাবে হলো, কিসের জন্য করলো, এবং এটা একটা অন্য ধরনের ভয়ঙ্কর এনিমি হতে চলেছে। বাড়তি কোনো কথা না বলে চলো আমরা ব্লু লকে ঢুকে যাই এবং ব্লু লক সিরিজটা আগামী 24 দিন আমরা সেই লেভেলে এনজয় করি। আর এখানে এক লাইনে একটা কথা বলি, আমাদের র্যান্ডম পুরো গ্রুপটাই আসলে আবল তাবল হয়ে গিয়েছে। মাঝখানে আমি 8 দিনের ট্যুরে ছিলাম, তারপর 7 দিনের জ্বরে ছিলাম। তো বুঝতেই পারছো একটা কোম্পানির যে ভয়েস আর্টিস্ট সে যদি মনে করো যে প্রায় 20 দিন অফ থাকে তাহলে ওই কোম্পানির কি অবস্থা থাকবে। তবে তারপরেও এর মাঝে আমরা চেষ্টা করেছি দু একটা কিছু আনার জন্য। তবে আস্তে আস্তে আমরা খুব শীঘ্রই রেগুলার হয়ে যাবো আবার আগের মতো। আর আশা করছি তোমরা আমাদেরকে আগের মতোই সাপোর্ট করবে। তো যাই হোক, প্রথম এপিসোড যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় যে জাপানে একটা ফুটবল ম্যাচ শুরু হয়েছে, যেটা একটা ইন্টার স্কুল ফুটবল ম্যাচ ছিল, মানে বিভিন্ন স্কুলের ফুটবল টিমরা ম্যাচ খেলছে। আর তখনই আমাদের এই ব্লু লকের মেইন ছেলে ক্যারেক্টার ইসাগিকে দেখানো হয়। নামটা মনে রেখো, ইসাগি। আর সে ইসিনান হাই স্কুল টিম থেকে খেলছে। আর আমাদের তখন স্কোরবোর্ড দেখানো হয়, যেখানে ইসিনান হাই স্কুলের স্কোর ছিল 0 আর অন্য টিম যেটা নাম হচ্ছে মাসুকাজে কোকো হাই স্কুল, তাদের গোল ছিল 1টি। তো এখানে আমরা দেখতে পাই যে ইসাকি অনেক ভালো খেলছিল এবং সে সবাইকে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছিল। তো এখানে ইসাকি চিন্তা করছিল এই গোলটা আমাকে দিতেই হবে, এই গোলটা দিতে পারলে আমাদের টিমের ড্র হয়ে যাবে আর তারপর হতে পারে আমাদের টিম জিতেও যেতে পারে। আর এটা হলে আমাদের টিম ফাইনালি ন্যাশনালে পৌঁছে যাবে আর ন্যাশনালে গিয়ে জাকা টিমের সাথে খেলতে পারবে। তো এরকম করে ইসাকি করিকে একেবারে গোল পোস্টের কাছে চলে আসে, কিন্তু তখনই তার একজন টিম মেম্বার, মানে তার যে সহকর্মী প্লেয়ার, সে কাছে আসে এবং ইসাকিকে বলে তাড়াতাড়ি আমার কাছে বল পাস করো, আমি ফ্রি আছি, আমার কাছে পাস করো। আর তখন কোচও পেছন থেকে চিৎকার করে বলে ওঠে টিম ওয়ার্ক, বল পাস করো। এটা শোনার পরে ইসাকির একটু রাগ হয় এবং ইসাকি করে কি গোল না করে তার বন্ধুর কাছে বলটা পাস করে দেয়, অথচ সে চাইলে গোলটা করতে পারতো বা শট নিতে পারতো। তো তখন তার বন্ধু সেই শটটা নেয় কিন্তু গোল হয় না, ওই বলটা গোল বারে গিয়ে আঘাত খায়। আর এরপর সেই বলটা তাদের প্রতিপক্ষ টিম পেয়ে যায় আর প্রতিপক্ষ টিমের সেই প্লেয়ার করে কি ওই বলটা ওদের টিমের সবচেয়ে ভালো প্লেয়ার যার নাম হচ্ছে কিরা, হ্যাঁ সেই ডেথ নোটের কিরা। তো যাই হোক, ও বল নিয়ে এগোতে থাকে এবং ফাইনালি উল্টো ইসাগিদের গোল দিয়ে দেয়। তো এখন যেটা দাঁড়ায় 2-0 হয়ে যায় রেজাল্ট। তো এই কারণে ওরা হেরে যায় এবং আমাদের ইসাগি অনেক কষ্ট পায়, এর সাথে টিম মেম্বারও সবাই খুব কষ্ট পায়। তো এরপর আমরা দেখি ইসাগির টিম মেম্বার
মেম্বাররা সবাই গ্রাউন্ডের বাইরে যাচ্ছিল আর ইসাকির নজর তখন কিরার দিকে যায় আর সে দেখতে পায় কিরা একদম হিরোর মতো ইন্টারভিউ দিচ্ছিল, মানে ওকে নিয়ে খুব এক্সাইটমেন্ট চলছে। আর এটা দেখে ইসাকির মন খারাপ হয়ে যায়, সে ভাবে যে এই জায়গাটা আমি থাকতে পারতাম। তো সে যখন চলে যাচ্ছিল তখনই তাদের কোচ কোয়ারিকে একটা শর্ট মিটিং অর্গানাইজ করে এবং কোচ বলে আমাদের গর্ব হচ্ছে তোমরা সবাই টিম ওয়ার্ক করেছো, কিন্তু তারপরেও আমরা হেরে গিয়েছি। আর তারপরে কোচ কান্না করতে শুরু করে আর এটা দেখে টিম মেম্বাররাও কান্না করতে শুরু করে, কিন্তু ইসাকি চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং মনে মনে বলতে থাকে হালার পোহালা কোচ তোর জন্য ম্যাচ হারলাম। ঠিক এই কথাটা ব্রাজিল হারার পর আমি বলছিলাম, ব্রাজিল ম্যাচটা যে হেরেছিল গত বিশ্বকাপে এই কোচ শালার জন্য হেরেছিল। তো যাই হোক এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা দেখি ইসাকি বাসায় ফিরে আসে আর মনে মনে চিন্তা করছিল হয়তো আমারই ভুল ছিল, আমি যদি কোচের কথা না শুনে বলটা পাস না দিয়ে গোলটা দিয়ে দিতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, ফিউচার অনেক সুন্দর হতো। আর এই ঘোড়ার টিম ওয়ার্কের জন্য এইসব হয়েছে। আর এটা ভেবে ইসাকি জোরে চিৎকার করতে থাকে আর ওর চিৎকার শুনে বাচ্চারা ভয় পেয়ে যায় আর ইসাকি তো কান্নাই করছিল। অ্যাকচুয়ালি ইসাকি ভালোভাবে জানতো এবং জিততে পারলে ইসাকি একসময় ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা অর্জন করতে পারতো, কিন্তু সেই স্বপ্নটা পুরোপুরি ভেঙে গিয়েছে। তবে তারপরে অনেক দুঃখ নিয়ে সে বাসায় পৌঁছায় আর বাসায় পৌঁছানোর পর ইসাকির মা তাকে একটা লেটার দেয় আর এটা কোনো সাধারণ লেটার ছিল না, এটা ছিল একটা ইনভাইটেশন লেটার যা জাপানিজ ফুটবল ইউনিয়নের ছিল। আবার বলছে জাপানিজ ফুটবল ইউনিয়নের পক্ষ থেকে আমাদের ইসাকিকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। তো ইসাকি তো এই লেটার পেয়ে পুরো অবাক হয়ে যায়, এটা কিভাবে পসিবল, আমি তো অত বড় ভালো প্লেয়ারও নয়, আমাকে কেন ইনভাইটেশন দেবে। তবে তারপরে ইসাকি পরের দিন কৌতূহলবশত সেই ঠিকানায় চলে যায়। যখনই ইসাকি সামনে যাচ্ছিল তখনই পেছন থেকে আওয়াজ আসে আর সেটা আর কেউ না, সেটা কিরা ছিল। তো ইসাকি কিরাকে দেখে অবাক হয়ে যায় এবং ভাবে ওখানে কি করছে। তো কিরা তখন বলে যে না, আমাকে এরকম ইনভাইটেশন লেটার পাঠানো হয়েছে। তো এখানে কিরা ইসাকির অনেক প্রশংসা করে এবং বলে তুমি সত্যি অনেক ভালো খেলেছো, আর তুমি যদি খালি আমাদের দলে থাকতে না জানি আমরা কত গোলে জিততে পারতাম, তুমি অনেক ভালো খেলো, অনেক ভালো পাস করো, তোমাকে আসলে তোমার কোচ তোমার টিম ব্যবহার করতে পারেনি। তো এই কথা শুনে ইসাকির কনফিডেন্স আরো বেড়ে যায় এবং ওদের দুজনের মধ্যে সেই লেভেলের একটা বন্ডিং এবং বন্ধুত্ব হয়ে যায় ইনস্ট্যান্টলি। আর সত্যি বলতে বন্ধুত্ব হওয়ার জন্য 2-3টা কথাই যথেষ্ট। তো যাই হোক যখন ওরা দরজার ভেতরে যায় আর দরজার ভেতরে ঢোকে তখন ওরা অবাক হয়ে যায়, সেখানে অনেক অনেক ওদের মতো হাই স্কুল প্লেয়ার ছিল। তো কিরা তখন বলে এদের মধ্যে কিছু প্লেয়ারদেরকে আমরা চিনি যারা সব টপ হাই স্কুলের ভালো ভালো প্লেয়ার, আর এই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছ একে তো সবাই মেসি বলে ডাকে, সে খুবই ট্যালেন্টেড আর ও হচ্ছে সবচেয়ে লম্বা একটা প্লেয়ার। আর তখনই হঠাৎ করে সেখানে লাইট বন্ধ হয়ে যায় আর উইয়ার্ড দেখতে একটা লোক আসে আর ওই লোকটা স্টেজের উপর আসে এবং বলে আমার নাম ইগো জিভাজে। তো ওই লোকটাকে দেখে সবাই বুঝতে পারে যে এই লোকটা হয়তো জাপানিজ ফুটবল ইউনিয়নের সাথে কানেকশন রয়েছে বা জাপানিজ ফুটবল ইউনিয়নের মুখপাত্র। আর সে বলে আমি তোমাদের কোচ হব এবং আমাকে হায়ার করা হয়েছে জাপান যাতে নেক্সট ওয়ার্ল্ড কাপ জিততে পারে সেজন্য। তো এই কথা শুনে সবাই ঘাবড়িয়ে যায়, কারণ এই লোককে তারা কখনো আগে দেখেনি। তো যাই হোক ওই লোকটি তখন বলে দেখো আমাদের জাপানিজ ফুটবল টিম কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, কিন্তু আমার ইচ্ছা আছে দুনিয়ার সবচাইতে ভালো স্ট্রাইকার আমি জন্ম দেবো এখান থেকে এবং পুরো জাপান থেকে আমি হাই স্কুলের 300 জন সেরা ফুটবলারকে আমি সিলেক্ট করেছি এবং তোমরা 300 জন একে অপরের সাথে প্রতিযোগিতা করবে এবং যে সর্বশেষ পর্যন্ত টিকে থাকবে সেই সর্বশেষ কয়জনকে নিয়ে আমি একটা বেস্ট টিম বানাবো এবং এই টিমের লক্ষ্যই হবে বিশ্বকাপ জয় করা এবং এই পুরো প্রোগ্রামের আমি নাম দিয়েছি ব্লু লক। আর আজ থেকে তোমরা এখানেই থাকবে এবং তোমরা বাড়ি থেকে এবং বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ ডিসকানেক্টেড থাকবে যাতে আমরা তোমাদেরকে পুরো সময় শুধুমাত্র ট্রেনিং দিতে পারি এবং তোমরা যাতে তোমাদের ফুল ফোকাস অনলি খেলায় দিতে পারো। তো এইসব কথা শুনে সেখানকার কিছু ছেলে মেয়ে একটু হেজিটেট হয়ে যায় যে বাড়িতে যেতে পারবো না, বাইরে কানেক্টেড থাকতে পারবো না। ওই বিষয়টা ওই লোকটা বুঝতে পারে, আই মিন ইগো জিপাজি। সে বলে ঠিক আছে তোমাদের মধ্যে কারো সমস্যা থাকলে এখান থেকে চলে যেতে পারো, তবে এখান থেকে চলে যাওয়া মানে হচ্ছে তোমাদের মধ্যে যে ন্যাশনাল টিমে যোগ দেওয়ার সুযোগ ছিল এবং বিশ্বের সবচেয়ে সেরা স্ট্রাইকার হওয়ার গোল্ডেন চান্স ছিল সেটা তোমরা হারিয়ে ফেলছো। তো এই কথা শুনে সবাই আবার ঘাবড়িয়ে যায়। আর তখন ওই লোকটি বলে আচ্ছা ফুটবল তোমাদের জন্য কি, এটা কি জাস্ট একটা গেম? আর তখনই সে তার পেছনের প্রজেক্টরে জাপানের ন্যাশনাল টিমের ছবি দেখায় এবং বলে তোমরা কি জানো এই টিমটা এত দুর্বল কেন? কারণ তারা টিম ওয়ার্ক করে, তারা নিজেরা নিজেদেরকে ভাই ভাই হিসাবে ডাকে, এর জন্য তারা ভালো খেলতে পারে না। এটা শোনার পরে কিরা বলে না এটা হতে পারে না, তাদেরকে দেখে আমরা বড় হয়েছি, আমরা ইন্সপায়ার হয়েছি, এটা তো আমাদের রোল মডেল, তুমি তাদেরকে দেখে এইসব কথা বলতে পারো না। কিন্তু তখন ওই লোকটি বলে তাহলে তুমি বলো তারা এখনো কেন ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি? আর তখন ওই লোকটি একটা এক্সাম্পল দেয় কিভাবে বড় প্লেয়ার হতে হয়। দেখো যারা বড় প্লেয়ার তারা সবাই ইগোস্টিক হয় বা সেলফিশ হয়, আর তুমি যদি দুনিয়ার সবচেয়ে বড় স্ট্রাইকার হতে চাও তোমাকেও ইগোস্টিক হতে হবে। আর তারপর কোচ ইগো জিপাজি বলে চিন্তা করো তোমরা ওয়ার্ল্ড কাপে আছো, তোমার পায়ে বল রয়েছে, সবাই তোমার পেছনে দৌড়াচ্ছে, লাখ লাখ মানুষ গ্যালারি থেকে তোমাকে ধ্বনি দিচ্ছে, লাস্টের কয়েক মিনিট বাকি তুমি গোল পোস্টের কাছে চলে গিয়েছো। তো তুমি যদি তখন সেলফিশ হও তাহলে তুমি শুট করবে এবং গোল দেওয়ার চেষ্টা করবে, আর যদি তুমি টিম ওয়ার্ক ভাই ভাই করতে যাও তাহলে তুমি তোমার বন্ধুকে পাস দেবে যেটা মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর ওটা তোমাকে দুর্বল করে দেবে। আর ওই লোকটার পেছনে একটা দরজা ছিল যেটা হচ্ছে ব্লু লকের ঢোকার মধ্যে দরজা। তো এরপর ওই লোকটা দরজা খুলে দেয় এবং বলে তোমাদের যত সায়েন্স কমার্স রয়েছে ফুটবল নিয়ে সব দূরে ফেলে দাও, তুমি যদি শুধুমাত্র
মধ্যে একজন স্টার হতে চাও, তুমি যদি একজন সেরা ফুটবলার হতে চাও লাইক পেলে, লাইক ম্যারাডোনা, তাহলে ভেতরে চলে আসো। তো এই কথা শুনে আমাদের নায়ক ইসাগি চিন্তায় পড়ে যায় এবং ফলে এরকম কথা আগে তো আমাকে কেউ বলেনি, এখন আমার কি করা উচিত? হ্যাঁ, আমাকে সেটাই করতে হবে, আমাকে দুনিয়ার সবচেয়ে ভালো স্ট্রাইকার হতে হবে। আর এই টিম ওয়ার্কারের চক্করে আমি গতবার গোল দিতে পারিনি। তো এই সব চিন্তা করে ইসাগি সবার আগে দৌড় দেয় এবং সবার আগে ইসাগি ওই ব্লু লকের মধ্যে ঢুকে যায়। আর ইসাগির দেখা দেখি বাকি সবাই ওই ব্লু লকের মধ্যে ঢুকে যায়। আর সবাই ঢুকে যাওয়ার পরে সেই কোচ ইগো জিপাচি অনেক ভয়ঙ্কর একটা ক্রিপি হাসি দেয়। তো যাই হোক, এরপর সবাইকে ওই ব্লু লক ট্রেনিং সেন্টারের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাদের ইসাগিও ছিল এবং এখানে অনেকগুলো হয়তো গ্রুপে ভাগ করা হয়েছে পোলাপানগুলোকে। তো ওই রুমে ইসাগি যে রুমে যায় সেখানে বেশ কয়েকটা সে আলাদা প্লেয়ার দেখে সবাই একটা করে কস্টিউম রয়েছে। তো ওখানে সে কিরাকেও পেয়ে যায়। আর ইসাগি আর কিরা তো আগে থেকে ভালো বন্ধু, তো এখানে সে আরো ভালো বন্ধু হয়ে যায়। আর তখনই ওখানে আরেকজন লোক আসে, মাথায় একটু চুল কম, ওর নাম হচ্ছে ইগারাশি। ও একটু খাটো খোটো বাট খুবই মিশুক টাইপের। তো সে কিরা আর ইসাগির সাথে খুব সহজে বন্ধুত্ব করে ফেলে। আর তখন ওদের রুমে যে স্ক্রিনটা ছিল সেখানে আবারও ইগো জিপাজি আসে এবং সে সবাইকে বলে, দেখো তোমাদের সবার যে কস্টিউম হিসেবে যে জার্সিটা রয়েছে প্রত্যেকটা জার্সিতে নাম্বার দিয়েছি। তো ইসাগি তখন তার জার্সি নাম্বার দেখে 299। তো এর মানে ইসাগি হচ্ছে যে 300 জন সিলেক্ট করা হয়েছে তার মধ্যে 299 জন, মানে ও লাস্টের দিক থেকে দ্বিতীয়। আর ইগারাশি নামে যে ছেলেটা একটু আগে পরিচয় হলো ওদের সাথে, সে হচ্ছে 300 নম্বর জন, মানে সবার লাস্ট জন, সবচেয়ে খারাপটা। তো এটা দেখে আমাদের ইসাগি চিন্তায় পড়ে যায় যে এই 300 জনের মধ্যে আমি এত পেছনে। আর তখন ইগো জিপাজি বলে, তোমাদের এখান থেকে মোট 5 জন লোককে নেওয়া হবে আর সকল এক্সপেরিমেন্টের পর তারাই ওই টুর্নামেন্ট খেলবে। আর ওই টুর্নামেন্টে যে ভালো খেলবে সে অনূর্ধ্ব 20 ওয়ার্ল্ড কাপে সুযোগ পাবে খেলার জন্য। কিন্তু যে এই টুর্নামেন্ট হেরে যাবে সে তো জাপানিজ নর্মাল কোনো টিমই আর খেলতে পারবে না। তো এই কথা শোনার পরে সবাই ভয় পেয়ে যায়। আর তখন ইগো এইখানে একটা গেমের রুলস বলে দেয়, যেখানে 2 মিনিট 77 সেকেন্ড সময় থাকবে এবং লাস্ট মিনিটে লাস্ট সেকেন্ডে যার কাছে বল থাকবে সে এইখান থেকে এলিমিনেট হয়ে যাবে। আর তখন একটা বল নিচে পড়ে, তো এই বলটা সবার প্রথমে যায় হচ্ছে ইগারাশির কাছে। তো এর মানে হচ্ছে এখন যদি মিনিট শেষ হয়ে যায় ইগারাশি এলিমিনেটেড হয়ে যাবে। তো ইগারাশি তখন বল নিয়ে দৌড়াতে শুরু করে, কাকে বলটা মারা যায়, যাকে মারতে পারবে তখন ওই বলটা আবার তাকে আরেকজনকে মারতে হবে। বুঝতে পারছো তো ব্যাপারটা কিভাবে হচ্ছে। কিন্তু ও যখন বলটা মারতে যায় সবাই দূরে পালাতে থাকে। ইগারাশি অনেক চেষ্টা করে কিন্তু কাউকে বল মারতে পারে না। কিন্তু ওই সময় দেখতে পায় একটা প্লেয়ার শুয়ে রয়েছে। তো ইগারাশি তো সুযোগ পেয়ে যায়, ও চুপে চুপে গিয়ে ছেলেটার কাছে যখন বলটা টাচ করাবে তখনই ছেলেটা করে কি উল্টো জাম দিয়ে ওঠে এবং ইগারাশির মুখে সেই জোরে একটা লাথি মারে। আর তখনই সেখানে একটা শক্তিশালী ছেলে চলে আসে যেটা অনেক লম্বাও ছিল। তোর নাম হচ্ছে কুনিগামি। সে বলে, দেখো এভাবে খেলবে না, তুমি কাউকে এভাবে আঘাত করতে পারো না, তুমি স্বাভাবিকভাবে অন্যদেরকে মারতে পারো না। তো সে যখন ওই লোকটাকে বোঝাচ্ছিল তখন ইগারাশি সুযোগ পেয়ে যায় যে কুনিগামি দাঁড়িয়ে রয়েছে, ও করে কি ওকে গিয়ে মারে। তো কুনিগামির তখন মারাত্মক রাগ হয়ে যায় আর তার উপর সময় ছিল না। তো কুনিগামি তখন অনেক জোরে একটা বল কিক মারে। তো ইগারাশি তখন করে কি ইসাগির পেছনে গিয়ে পালায় এবং সামহাউ বলটা আমাদের নায়ক ইসাগির লাগে এবং ইসাগি নিচে পড়ে যে অনেক ব্যথাও পায়। আর সে বুঝতে পারে এবার তার এই গেমটা খেলতে হবে। তো ইসাগি সবাইকে বল মারার চেষ্টা করে কিন্তু সে কাউকে বলটা মারাতে পারে না। আর ওই সময় ইসাগির নজর পড়ে হচ্ছে ইগারাশির উপর, মানে ওই শয়তানটার উপর, ওই পিচ্চিটা যে 300 নম্বর। তো ওর পিছনে দৌড়াতে শুরু করে এবং সে একসময় ইসাগির অনেক কাছেও চলে আসে। তো ইসাগি যখন বল কিক করতেই যাবে তখন আর মাথায় একটা কথা আসে যে আমি হচ্ছে 299 নম্বর, আমি যদি এই গেমটা জিততেই চাই তাহলে আমি এই মদনকে হারিয়ে জিতবো কেন? আমি এই রুমের সবচেয়ে যে পাওয়ারফুল রয়েছে তাকে হারিয়ে জিতবো, এই রুমের সবচেয়ে শক্তিশালী কে? তো এই কথা ভেবে ইসাগি থেমে যায়। আবার সময় রয়েছে মাত্র 15 বা 20 সেকেন্ড। তো ইসাগি করে কি বল ঘুরিয়ে দৌড়াতে শুরু করে। তো ইসাগি যখন এই কথা বলে তখন বাকি শক্তিশালী লোকেরা ইসাগির কাছ থেকে বল নিতে চায় এবং এই রুমের সবচেয়ে শক্তিশালী যে রয়েছে তাকে এলিমিনেট করতে চায়। মানে সবারই একই কথা, আমরা এই রুমের সবচেয়ে শক্তিশালী প্লেয়ারকে হারাবো এবং এই রাউন্ড জিতবো। আর তখন মাত্র 10 সেকেন্ডের উপরে রয়েছে। আর আমরা দেখতে পাই কিরার উপর তখন শুট করা হয় কিন্তু কিরা বল দেখে সেখান থেকে সরে যায়। আর তারপর ওই সময় বাকিরা আবার কিরার উপর কিক করে কিন্তু কিরা লাগাতার ভাবে বল থেকে বাঁচার জন্য পালাচ্ছিল। আর কিরাকে তো তোমরা চিনতেই পারছো, কিরা সেই কিরা ইসাগির প্রথম বন্ধু, কিন্তু সামনে তখন ইসাগি দাঁড়িয়ে ছিল। আর ওই মুহূর্তে কাউন্টডাউন রয়েছে মাত্র 3 সেকেন্ড। আর ওই সময় ইসাগির কাছে বলটা চলে যায় আর ইসাগি বল পাওয়ার পরে বলে, তোমরা কেউ নয়, এই রুমের সবচেয়ে স্ট্রং প্লেয়ারকে আমি মারবো। আর এই কথা বলেই সে একদম কিরার চেহারায় বলটা মেরে দেয় এবং ওই বলটা কিরার চেহারায় এমন সময় লাগে যে সময় কাউন্টডাউন শূন্য হয়ে যায় এবং টাইমের অ্যালার্ম বেজে ওঠে। এর মানে এখান থেকে যে বাদ হতে চলেছে সেটা আর কেউ না, সেটা কিরা, কারণ এই রুমের সবচেয়ে স্ট্রংগেস্ট প্লেয়ার ছিল কিরা আর সেই বাদ হতে চলেছে। তো এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। কিন্তু এই এপিসোড শেষ হওয়ার পরে আমাদের মাথায় কিছু প্রশ্ন আসে যে ইসাগির একমাত্র ফ্রেন্ড ছিল এখানে কিরা, ইসাগি কেন এমনটা করলো? আর তাছাড়া ইগারাশি নামে যে ওই পিচ্চি ছেলেটা আসলো ও প্রথমে বন্ধু হওয়ার নাটক করলো কেন, আবার তারপর সবার সাথে বেইমানি করলো কেন? আর কিরা কি তাহলে সত্যি বাদ পড়তে চলেছে? ভাই ফুটবল খেলা নিয়ে এখানে কি কোনো রাজনীতি আসবে বা অন্য কোনো আরো কাহিনী থাকবে, বা কাহিনীগুলো কোন দিকে মোড় নিয়ে আমাদের কিভাবে এন্টারটেইন করা হবে সেটা আসলে একটা বড় প্রশ্ন। তো যাই হোক, আমি তোমাকে একটা জিনিস নিশ্চিত করতে পারি, এটা এমন একটা সিরিজ প্রথম 2-3টা পর্বের কাহিনী স্লো গেলেও তারপরে তুমি পুরোপুরি সিরিজটার মধ্যে ঢুকে যাবে এবং
ফুটবল বিশ্বকাপ চলে গিয়েছে, বাট এই সিরিজটার মধ্যে তুমি মোটামুটি ওয়ার্ল্ড কাপের একটা মজা পেতে পারো আর কি, মানে ফুটবল খেলার যে মজা যাকে বলে টুর্নামেন্টে সেই মজাটা পেতে চলেছো। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ব্লু লক সম্পর্কে জানো অলরেডি দেখেছো, তারা এখানে পজিটিভ কমেন্ট করতে পারো, বাট নো স্পয়লিং। তারা পজিটিভ কমেন্ট করবে যাতে তোমার কমেন্ট দেখে যারা নতুন রয়েছে তারা এই ব্লু লকের ফ্যান হয় এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী হয়ে যায়। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং এখন থেকে রেগুলারলি আমি চেষ্টা করবো যদি আমি সুস্থ থাকি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। এবং আমি মোটামুটি নিশ্চিত করছি ভাই, আমি জীবনে আর কোথাও বেড়াতে যাবো না, কোথাও ট্যুর দিতে যাবো না। আমি যেখানেই ট্যুরে যাই, ট্যুর দিয়ে আসার পরে আমার মিনিমাম 7 দিন জ্বর থাকে, তো ট্যুরও দিব না, এরকম চ্যানেল আর আবল তাবল হবে না। তো ভালো থেকো, বাই, আল্লাহ হাফেজ।